না 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 না, তুই ভুল বলছিস। এটা কে করেছে খুঁজে না পেয়ে অন্য কাউকে দোষ দেওয়ার ব্যাপার নয় ইমন। এটাই তো স্বাভাবিক, যা হয়েছে এটাই তো হওয়ার ছিল। রূপকথার জীবনে রণ ছাড়া আর কোনো মানুষ নেই। ও রণকে নিয়ে বাঁচে, রণকে নিয়েই মরে। তাই একমাত্র রণর পক্ষে যেটা করা সম্ভব, আমার মনে হয় ভালো করে ভেবে দেখলে তুই নিজেই সেটা বুঝতে পারতিস। কিন্তু কি জানিস, আমার কষ্ট, আমার যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারবো না। সবকিছু মুখ বুঝে হজম করতে হবে। যতদিন বাঁচবো আমাকে সন্তানের বাবা সাজতে হবে, সাজতেই হবে। কেন বলতো? এই বাড়ির সবার কাছে আমি কৃতজ্ঞ। বাড়ির লোকেদের সেন্টিমেন্টে ব্যাঘাত করতে পারবো না ইমন। আমার ভাই বোনদের কষ্ট দিতে পারবো না আমি জানি আমার সাথে যা হয়েছে তো অন্যায়, অনেক বড় অন্যায়। তা সত্ত্বেও সেই অন্যায়কে সবার সামনে প্রকাশ করে দিয়ে আমি বাড়িটাকে ভেঙে চুরে তছনছ করে দিতে পারবো না ইমন, কিছুতেই পারবো না। সেন্টিমেন্টে তুমি অলরেডি আঘাত করে দিয়েছো দাদা ভাই। তুমি এই কথাটা আমাকে বলছো, যে মানুষটা কালপ্রিট নয় তুমি তাকে কালপ্রিট বানাচ্ছ। এটাই কি বাড়ির স্বাস্থ্য নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট নয়? তুমি বাড়ির বড়দের এই কথাটা জানো, অন্যদেরও জানো, কিন্তু আমাকে তো জানিয়েছো। আমরা দুজন যদি ভালো না থাকি তাহলে এই বাড়িটা কি পুরোপুরি ভালো থাকবে? তুমিই বলো। আমরাও তো এই বাড়ির অংশ। আর যে কথাটা তুমি আমাকে বললে, সেই কথাটা শুনে যদি সত্যি আমার স্বামীকে আমি সন্দেহ করতাম, সত্যি যদি আমি ওকে অবিশ্বাস করতাম, তাহলে কি আমরা ভালো থাকতাম? আর আমরা ভালো না থাকলে তোমাদের এই বাড়িটা কি ভালো থাকতো? কিছুতেই থাকতো না। মানে এখানে ভুল বোঝার কথা আসছে কেন? এটা তো ফ্যাক্ট, যা ঘটেছে তাই বলছি আমি। এটা হঠাৎ ভুল বোঝা কেন বলছিস তুই? কোনটা ফ্যাক্ট কোনটা ফ্যাক্ট নয়, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কিচ্ছু জানি না। কোথাও যে একটা ভুল হচ্ছে, কিন্তু ভুলটা কোথায় হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না। তবে আমি এটা জানি, ও এটা করেনি, কারণ ও এটা করার মানুষ নয়। ও যাক রণ, তাহলে ভালোই ব্রেন ওয়াশ করতে পেরেছিস, একবারে কিনে নিয়েছিস। ভেরি গুড, ভেরি গুড। কি জানিস ইমন, আমি ভেবেছিলাম আমার কষ্টটা এই বাড়িতে শুধু তোর সঙ্গে শেয়ার করব। আরো ভেবেছিলাম যে তোকে আমি ঠকতে দেবো না, তোকে আমি কিছুতেই ঠকতে দেবো না। কিন্তু না, যে মানুষ নিজেই ঠকতে আছে তাকে বাঁচাবে কে? তাই আমার ভাইয়ের মতো একটা ঠক, একটা প্রতারক মানুষকে নিয়ে তুই সারা জীবন কাটিয়ে দে, আর আমি তার দায় নিজের ঘাড়ে নিয়ে সারা জীবন মুখ বুজে কাটিয়ে দেবো। এটাই আমার নিয়তি। সবকিছু ছেড়ে আবার চলে যেতে পারতাম, সব ছেড়ে আবার নিজের কাজের জায়গায় ফিরে যেতে পারতাম আমি। কেন পারছি না জানিস? এই বাড়ির মানুষদের জন্য। তাদের কাছে ছোট থেকে বড় হয়েছি, তাদের কোলে পিঠে বেড়ে উঠেছি, তাদের কাছে আশ্রয় পেয়েছি, তাদের কথা ভেবে আমার তো অনেক ছোটবেলায় বাবা চলে গিয়েছিল। বাবা থাকলে আমাকে নিশ্চয়ই মামার বাড়িতে বড় হতে হতো না? কিন্তু আমার মামারা, তারা কিন্তু কখনো আমাকে বাবার অভাব বুঝতে দেয়নি। কোনোদিন আমার মাথার উপর থেকে তাদের ভালোবাসার হাত সরিয়ে নেয়নি, কোনোদিন না। আর সেই জন্য তুমি আজ মামা বাড়িকে এত বড় একটা প্রতিদান দিলে। শাট আপ, জাস্ট শাট আপ। এ নিয়ে তুই একটাও কথা বলবি না। এ নিয়ে আর একটা কথা বললে আমি কিন্তু শুধু মুখে কথা বলবো না। কি করবে? মারবে? মারো। যদি তোমার মনে হয় মারলে আমাকে শাস্তি দেওয়া হবে, তোমার যদি সেটা উচিত মনে হয় তাহলে মারো, আমার কোনো আপত্তি নেই।
দেখতে চাস? হ্যাঁ, দেখতে চাস? দাদা ভাই, দেখতে পারি দাদা আমি? ভাই, না দাদা ভাই প্লিজ। আমি থাকতে আমার স্বামীর গায়ে কেউ একটা টোকা পর্যন্ত দিতে পারবে না, সে যেই হোক না কেন। আমি যদি ভাবতাম যে আমার স্বামী অন্যায় করেছে, তাহলে আমি নিজে ওকে অন্যায় শাস্তি দিতাম। আর সেই শাস্তির পরিমাণ তুমি কল্পনা করতে পারছো না দাদা। কিন্তু আমি তো জানি ও এত বড় অন্যায় করেনি, এই অন্যায় ওর দ্বারা করা সম্ভব নয়। আর আমি যখন এটা জানি, তখন ওকে কেউ অন্যায় ভাবে অপমান করুক, আঘাত করুক, অসম্মান করুক, সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি রুখে দাঁড়াবো দাদা ভাই, তাই বলছি প্লিজ তুমি এগিয়েও না। ইমন, হ্যাঁ, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। তুমি তোমার বিশ্বাসকে যেমন সম্মান করছো, আমিও তো আমার বিশ্বাসকে সম্মান করব। আমি তো আমার বিশ্বাসের বাইরে যেতে পারবো না। ইমন, তুই শেষ পর্যন্ত একটা ঠগ, একটা প্রতারকের কাছে হেরে গেলি। তুই একটা এমন লোককে ভালোবেসলে যে কোনোদিন তোকে ভালোই বাসিনি, সারা জীবন অন্য মেয়েকে ভালোবেসেছে, আর শুধু ভালোবেসে থেমে থাকেনি। দাদা ভাই প্লিজ, তুমি এই কথাগুলো অনেকবার বলেছো, আমি একবারও বিশ্বাস করিনি। আর তুমি এই কথাগুলো 1000বার আমার সামনে চিৎকার করে বললেও আমি একবারও বিশ্বাস করব না। তাই বলছি প্লিজ এই কথাগুলো তুমি তোমার মনের মধ্যেই রাখো, আমাকে বলতে এসো না। তবে হ্যাঁ, বাড়ির সেন্টিমেন্টের কারণে তুমি যে কথাগুলো বাড়ির লোকেদের সামনে বলতে পারছো না, সে কথাগুলো কিন্তু আমি বলতে ছাড়বো না। মানে না, তুই এটা করতে পারিস না, তুই এটা কিছুতেই করতে পারিস না ইমন। দাদা ভাই, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ঠিক করে দেবে আমি কি করব, আর সেটাই যে আমাকে করতে হবে তার তো কোনো মানে নেই। আমি যথেষ্ট বড় হয়েছি, আর আমার স্বামীর নামে যখন অভিযোগ উঠেছে, তার স্ত্রী হিসেবে আমার কর্তব্য এই অভিযোগটা মুছে দেওয়া। তুমি আমাকে প্লিজ বাধা দিতে এসো না। আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে এটা ওর বাচ্চা নয়। তার জন্য আমার যা করার, যত দূর যাওয়ার আমি যাব। বেশ, আর যদি এটা প্রমাণ হয় যে বাচ্চা আসছে ওটা রণর সন্তান, তা প্রমাণ হওয়ার কোনো জায়গা নেই দাদা ভাই। তবুও বলছি, যদি সেটা প্রমাণ হয়, সেদিন আমি নিজে তোমার পায়ে প্রণাম করে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি তাহলে বুঝবো এই যে এই পৃথিবীতে চাঁদ সূর্য ওঠে সব মিথ্যে, মানুষে মানুষের সম্পর্ক সব মিথ্যে। এই পৃথিবীতে সত্যি শুধুই প্রতারণা, বাকি সব মিথ্যে। আশা করি আমার কথা আমি তোমাকে বোঝাতে পেরেছি দাদা ভাই। হঠাৎ এখানে এরকম জনসমাবেশ ঘটিয়ে আমাকে ডেকে আনার কারণটা কি? নিশ্চয়ই কারণ আছে রূপকথাদি, না হলে তোমাকে এই অসুস্থ শরীরে ব্যস্ত করে আমি কেন ডেকে আনবো বলো? কি ব্যাপারটা কি? সবাইকে এখানে ডেকে আনা হলো, রূপকথাকেও ডেকে ওপর থেকে নামানো হলো। তুমি জানো না রূপকথা অসুস্থ, ওর এখন ওঠানামা করো বারণ। হ্যাঁ, আগে রূপকথা আর এখন তো রূপকথা তো এক নেই। এখন ওর যত্নতি দরকার, কেয়ারে থাকা দরকার। আর তুমি একজন উর্বি ডাক্তার হয়ে কোথায় ওকে ওঠানামা করতে বারণ করবে, তা না তুমি ওকে নিচে ডেকে আনলে। আশ্চর্য! যদি এমন দরকার হয় তাহলে আমরা নয় উপরে যেতাম। সরি গো, আমি এতটা বুঝতে পারিনি। রূপকথাদি, তোমার নিচে আসতে কষ্ট হয়নি তো? কি বলার জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো।
এত তাড়াতাড়ি আমি কি করে বলে দিই বলো তো রূপকথা দি? যেই কথাটা বলার জন্য তুমি এত সময় নিলে, এত প্ল্যান করলে, সেই কথাটা আমি এত তাড়াতাড়ি এক মুহূর্তের মধ্যে কি করে বলে দিই রূপকথা দি? কুসুম দোলা।